তো সুন্দর লাগছে কাঁটাযুক্ত ফুল চমৎকার কিন্তু হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যালো সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটি নেওয়া হয়েছে ABS হাসিনুর ইউটিউব চ্যানেল থেকে। হাসিনুর ভাই তো সবসময় ট্রাভেল ব্লগ করে থাকে এবং ট্যুর গাইড দিয়ে থাকে। তো তার চ্যানেল থেকে আমরা এই ভিডিওটি নিয়েছি। ভিডিওটির টাইটেল হচ্ছে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য এখানেই। তো সকলে মিলে ভিডিওটি এনজয় করি এবং কার কার কাছে কেমন লাগে সবাই জানাই। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কথায় আছে বাংলাদেশ সুন্দর কিন্তু শ্রীমঙ্গল অনন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে শ্রীমঙ্গলের এমন কিছু লুকোনো সৌন্দর্য দেখানোর চেষ্টা করব যা এর আগে আপনি কখনো দেখেননি। শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত অপরূপ সৌন্দর্যে ঘেরা এই স্থানটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত, যেখানে রয়েছে মাইলের পর মাইল সুবিস্তৃত চা বাগান, ছোট বড় টিলা আর প্রকৃতির সব লুকোনো সৌন্দর্যের আধার। এইখানে যে দৃশ্যটা অসাধারণ লাগতেছে। আসলে শ্রীমঙ্গল সবসময় চায়ের জন্য বিখ্যাত আমরা জানি। আর যখন চায়ের মৌসুম আসে বা শ্রীমঙ্গল অলওয়েজ অনেকগুলা চা বাগান আছে বা সবসময় সুন্দর লাগে, কিন্তু বর্ষাকাল বা বৃষ্টির সময় গেলে আরো বেশি সুন্দর লাগে। এটা সবাই বলে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই শ্রীমঙ্গলের বুকেই লুকিয়ে থাকা প্রকৃতির বেশ কিছু নৈসর্গিক সৌন্দর্য যা এখনো অনেকেরই কাছে অজানা। এছাড়াও দেখানোর চেষ্টা করব সবুজে ঘেরা এই সুন্দর চা বাগানের মাঝে ক্যাম্পিং করে থাকার এক অনন্য অভিজ্ঞতা, যেখানে প্রতিটা মুহূর্ত এক একটি গল্প হয়ে ধরা দেবে আপনার কাছে। আর আপনাদের সেই গল্পের সাক্ষী করে নিতেই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই অদেখা শ্রীমঙ্গলকে নিয়ে। চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এবারে শ্রীমঙ্গল যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার ফকিরাপুল বাস টার্মিনাল থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি রাত 11:30 হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল শহর। আমরা জানি যে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় না কেন, ঢাকা সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং ঢাকা গাবতলী থেকে যে কোনো ডিস্ট্রিক্টের গাড়ি পাওয়া যায় সব সময়। তো বেশিরভাগ সময় ঢাকা গাবতলী থেকে যেসব গাড়ি ছাড়ে ঢাকা কল্যাণপুর অথবা কলাবাগানের এদিকেও সেই গাড়িগুলাই যায়, অথবা মিনি বাসে করে নিয়ে যায় এরকম। তো যেখান থেকে ইচ্ছা আপনার বাসার কাছ থেকে যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনি টিকিট কাটতে পারেন। তো চলুন। পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 570 টাকা করে। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 1000 টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে শ্রীমঙ্গল শহরের দূরত্ব প্রায় 180 কিলোমিটার। বাস যোগে এই পথটুকু যেতে সময় লাগবে 6 ঘন্টার আশেপাশে। সবকিছু ঠিক থাকলে বাস আপনাকে সকাল 6টার আশেপাশে শ্রীমঙ্গল শহরে নামিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গলের চৌমুহনা বাজার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি আছি শ্রীমঙ্গলের চৌমুহনা বাজারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীমঙ্গল চৌমুহনা বাজার। আপনারা সকলে জানেন গতকালকে রাত 10টার দিকে হানি পরিবহনের একটি বাসে করে আমরা রওনা হয়েছিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর বাসটি কিন্তু ঠিক আমাদের এখানে নামিয়ে দিয়েছে। সো আপনারা এখানে আসলেই কিন্তু শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন। যেমন এখানে সিএনজি রয়েছে, অটো রয়েছে, এছাড়াও কিন্তু জিপ রয়েছে। তো যাই হোক, এখন চলুন আমরা আমাদের সকালের নাস্তাটা করার জন্য চলে যাব শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট। এইসব সিএনজি বা চাঁদের গাড়িগুলা একটা
সমিতির আন্ডারে চলে আর কি। তো সেখানে ভাড়া নির্ধারণ করাই থাকে, তারপরে কিছু বার্গেনিং করলে হয়তো বা 1-200 টাকা কম নেওয়া যায়। কিন্তু চাঁদের গাড়ির ক্ষেত্রে 10 থেকে 12 জন উঠতে পারে, তখন খরচটা একটু কমে, প্রতি একটু খরচ কমে। আর চাঁদের গাড়ি 3 থেকে 4 জন, সরি, সিএনজিতে 4 থেকে 5 জন উঠতে পারে, পিছনে 3 জন, সামনে 1 জন, এরকম। তো সেখানে খরচটা একটু বাড়ে, কিন্তু সিএনজিতে ঘুরে মজা পাওয়া যায়, কারণ জনসংখ্যা কম থাকে। আর হচ্ছে যেখানে ইচ্ছা সেখানে ব্রেক করে নিজেদের মতো করে ঘুরে ছবি তোলা যায়। আর চাঁদের গাড়িতেও যদি সব 12-13 যদি নিজেদের থাকে, তাহলে যেখানে ইচ্ছা সেখানে ব্রেক করে ছবি তোলা যায় বা ঘোরা যায়। আর যদি বিভিন্ন গ্রুপ অ্যাড হয়ে যায়, তখন আর সেটা সম্ভব হয় না। সেখান থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে তারপর আমরা রওনা করবো শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে। শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট থেকে জনপ্রতি মাত্র 90 টাকা দিয়ে সিলেটের বিখ্যাত আখনি দিয়ে সেরে নেই সকালের নাস্তা। সকালের নাস্তার পর্ব সেরে আমাদের আজকের দিনের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটা জিপ, সিএনজি কিংবা অটো ভাড়া করে নেয়া। রেস্টুরেন্টের সামনে অথবা রাস্তার বিপরীতেই পেয়ে যাবেন ভাড়ায় চালিত এসব পরিবহন ব্যবস্থা। তো আমরা আসলে একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি সারাদিন বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। 1800 টাকা পড়েছে। আর আমাকে আজকে সিএনজিতে নিয়ে ঘুরে বেড়াবে সে হচ্ছে সাগর ভাই। সাগর ভাইকে আপনারা অনেকে চিনে থাকবেন, গতবার আমি সাগর ভাইয়ের সাথে আসলে ঘুরেছি। সাগর ভাইয়ের নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো, আপনারা কিন্তু চাইলে সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলে শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। এখান থেকে হাসিনুর ভাই সিএনজি ভাড়া নিচ্ছে 1800 টাকা দিয়ে। অবশ্য তার একটু খরচটা বেশি মনে হচ্ছে, কারণ এত টাকা তো নেওয়ার কথা না। সারাদিন সকাল থেকে শুরু করে এবং একবারে সব স্পট ঘুরে নিয়ে এসে সন্ধ্যার দিকে এসে মেন বাজারে মানে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। 1400-1500 টাকা এনাফ, বাট এখানে বলা হচ্ছে 1800, একটু বেশি মনে হচ্ছে আর কি। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে সারাদিনে আমরা ঘুরে দেখব গতানুগতিক শ্রীমঙ্গল ভ্রমণের বাইরে এখানকার অসম্ভব সুন্দর কিছু দর্শনীয় স্থান, এবং দিনের শেষে তাঁবু খেটে রাত্রি যাপন করব লোকচক্ষুর অন্তরালে থাকা নৈসর্গিক সৌন্দর্য ভরা এক চা বাগানের মাঝেই। তবে দিনের শুরুতেই আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের হরিণছড়ায় অবস্থিত এখানকার একমাত্র পাইন বনের উদ্দেশ্যে, যা শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। সো দিনের শুরুতেই আমরা যাচ্ছিলাম পাইন বন, যেটা হরিণছড়ায় অবস্থিত। আর সেটা যাওয়ার জন্য কিন্তু আমাদের যেতে হচ্ছে ফিলনেটি এস্টেটের ভিতর দিয়ে। আর এই পথ দিয়ে যাওয়ার সময় আসলে থমকে দাঁড়িয়ে গেলাম, কারণ এত সুন্দর একটা রাস্তা দেখে না দাঁড়িয়ে কোনো উপায় নেই। চমৎকার সুন্দর একটা রাস্তা, দুধার ধরে হচ্ছে অসংখ্য চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, অসম্ভব সুন্দর। আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে চা বাগানগুলো রয়েছে। এখন যেহেতু শীতকাল, তাই এগুলোতে এখন পানি দেওয়া হচ্ছে, সেচের ব্যবস্থা রয়েছে। অসম্ভব সুন্দর লাগে জিনিসটা দেখতেও, চমৎকার কিন্তু। চা বাগানের পথ ধরে পাইন বনে যাওয়ার সময় চোখে পড়বে এখানকার শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা। রৌদ্রোজ্জ্বল সকালে সকলে পায়ে ধুলি মাখিয়ে ছুটে চলেছে তাদের কাজের উদ্দেশ্যে। চারদিকের এই সোনালী সকাল দেখতে দেখতে এরই মধ্যে আমরাও এসে পৌঁছে যাই পাইন বনের খুবই কাছাকাছি। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য পাইন বনে, যেটা কিনা হরিণছড়ায় অবস্থিত। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পাইন গাছের বন, অসম্ভব সুন্দর কিন্তু। দেখুন পাইন গাছগুলো কত সুন্দর লাগতেছে। আসলে এই ধরনের গাছ কিন্তু আমরা আমাদের বাংলাদেশে খুব একটা দেখি না, বাট এটা কিন্তু শ্রীমঙ্গলে রয়েছে। চমৎকার সুন্দর একটা জায়গা। সো
সো এই মুহূর্তে আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাইন গাছেরই ফল। আমার পিছনে যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন এই পাইন গাছগুলোর এটা হচ্ছে একটা ফল। চমৎকার কিন্তু এই ফলটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, যদিও সম্ভবত শুকিয়ে গেছে, এটা শুকিয়ে পড়ে গেছে আসলে গাছ থেকে। চমৎকার কিন্তু জিনিসটা, আসলে এরকম ফল আমরা দেখি না সচরাচর, আসলে এই গাছই আমাদের বাংলাদেশে নেই। দ্যাটস আসলে এই ধরনের ফল কিন্তু আমরা দেখতে পাই না। চমৎকার কিন্তু জিনিসটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এই বাগানটার বয়স কিন্তু অনেক বেশি, আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, স্থানীয় যারা আছে তারাও বলতে পারছে না। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে উনি যখন ছোটো ছিল তখন থেকে আসলে বাগানটা দেখতেছে। আর গাছের আসলে পরিধিগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে একটা ধারণা করতে পারেন গাছগুলো আসলে কত বছর পুরনো হতে পারে। বেশ লম্বা আর বেশ মোটা হয়েছে গাছগুলো, দেখুন অনেক দূর, যতদূর চোখ যায় আসলে একদম আকাশ ছুঁয়েছে মনে হয়, এরকম অনেক লম্বা গাছগুলো। সো বেশ কিছু সময় আসলে এই পাইন বনে কাটালাম, আর এখন আমরা এখান থেকে আসলে বেরিয়ে যাব। চমৎকার সুন্দর একটা জায়গা, বিশাল বড় বড় পাইন গাছ, চারদিক দিয়ে ট্রেল, অসম্ভব সুন্দর, আপনাদের ভালো লাগবে আসলে এই জায়গাটা। তবে জায়গাটা বর্তমানে কিন্তু কিছুটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে চলে যাবো আমাদের আজকের দিনে পরবর্তী গন্তব্য হরিণছড়া গল্ফ মাঠে। সো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি হরিণছড়া গল্ফ মাঠে। চমৎকার সুন্দর একটা জায়গা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গল্ফ মাঠ। আর মাঠটা এখন আসলে লাল হয়ে আছে, এর কারণ হচ্ছে এখন শীতকাল, বর্ষাকালে আসলে এই জায়গাটা অনেক সবুজ থাকে। সো আপনারা চেষ্টা করবেন যদি আসেন বর্ষাকালে আসার জন্য, তখন আসলে এই জায়গাটার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই জায়গায় আসলে একটু সাবধান, পাশে কিন্তু বানর রয়েছে, বানররা কিন্তু আপনার মূল্যবান জিনিস আসলে ছিনিয়ে নিতে পারে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সময় আসলে আমরা এই গল্ফ মাঠে কাটালাম। চমৎকার সুন্দর একটা জায়গা, এখানে বসে আসলে চারপাশটা দেখতে সত্যি চমৎকার লাগে। সামনে রয়েছে চা বাগান, পিছনে রাবার বাগান, সুন্দর বাতাস বইছে, আসলে চমৎকার সুন্দর একটা জায়গা। তো আপনারা এই জায়গায় আসতে পারেন, তবে অবশ্যই রিকমেন্ড থাকবে আপনারা বর্ষাকালে আসবেন, তখন কিন্তু চারপাশটা একদম সবুজ সতেজ হয়ে থাকবে। শীতকালে আসলে এই জায়গাটা একদম চারপাশটা লাল হয়ে আছে। গল্ফ মাঠে ঘোরাঘুরি শেষ করে এবারে আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যে ভরা লাল টিলা বা লাল পাহাড়ের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি লাল পাহাড়ে। আর এই লাল পাহাড়ে আসার জন্য আমরা ফুলছড়াতে আমাদের সিএনজিটা পার্কিং করে সেখান থেকে কিন্তু একজন লোকাল গাইডের সাহায্যে মূলত এখানে প্রবেশ করেছি। এই লাল পাহাড়ে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিটের একটা ট্রেইল পাড়ি দিতে হবে। আর এই ট্রেইলটা আসলে চমৎকার একটা ট্রেইল। কথায় আছে না যে গন্তব্যের চেয়ে পথের সৌন্দর্যটাই বেশি, আসলে ঠিক তাই। এই লাল পাহাড়ে আসার জন্য যে পথটা পাড়ি দিয়ে আসবেন আপনি, সেই পথটা আসলে সত্যিই চমৎকার, অসম্ভব সুন্দর একটা পথ। আসলে দুধার ধরে আছে অসংখ্য চা বাগানে, সেই চা বাগানের মাঝ দিয়ে আপনাকে আসতে হবে। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি লাল পাহাড়ের একদম চূড়াতে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে দুটো মন্দির রয়েছে। এখানে মূলত সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনার জন্য আসে। চমৎকার সুন্দর দুটো মন্দির রয়েছে, একটা সাদা কালারের এবং একটা লাল কালারের। অসাধারণ। আমি সীতাকুণ্ড গিয়েছিলাম, চট্টগ্রাম সীতাকুণ্ড, সেখানে দেখছিলাম পাহাড়ের চূড়ায় হিন্দুদের মন্দির বা কিছু একটা আছে। আবার আমি বান্দরবন গিয়েছিলাম নারায়ণতং পাহাড়ে, সেখানেও একবার পাহাড়ের উপরে আসলে এইসব বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে মানে প্রার্থনালয় থাকে বা মন্দির, হিন্দুদের ক্ষেত্রে মন্দির যেটাই হোক, সেগুলো পাহাড়ের খুব চূড়ায় থাকে, একেবারে চূড়ায়। আসলে তারা কিভাবে যাতায়াত করে, হয়তো তাদের অভ্যাস হয়ে গেছে তো উপরে উঠতে উঠতে। কিন্তু আমরা তো 15-20 মিনিট আধা ঘন্টা উপরে থেকে হাঁটলেই বাইরে নিয়ে যায়, কিন্তু তাদের ক্ষেত্রে সেরকম না। পাশে একটি গাছ রয়েছে যেটাকে তারা প্রার্থনা করে থাকে। তো এই মন্দিরটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, মূলত এই রাস্তা দিয়ে চলে গেলে আপনারা কিন্তু সামনে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের চূড়ায় যেতে পারবেন। তো সেখানে আসলে বিশাল বড় বড় চা বাগানগুলো রয়েছে, সেগুলো আসলে ঘুরে দেখতে পারেন। তো যাই হোক, এই পথটা ধরে এখন আমরা যাব সামনে যে চা বাগান রয়েছে সেই চা বাগান পর্যন্ত। সো
তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি লাল পাহাড়ের একদম চূড়াতে, যেখানে মূলত এই চা গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে। এখন যেহেতু শীতকাল, তাই আসলে চা গাছে পানি দেওয়া হচ্ছে এভাবেই। বর্ষাকালে কিন্তু প্রয়োজন হয় না, তখন তো বৃষ্টি হয় সব সময়। তো যাই হোক, চমৎকার সুন্দর একটা জায়গা এই লাল পাহাড়। ওয়ান অফ দ্য মোস্ট হিডেন বিউটি অফ শ্রীমঙ্গল বলা চলে এটাকে, কারণ এত সুন্দর একটা জায়গা, বাট এখানে তেমন একটা পর্যটক কিন্তু আসে না। অনেক সুন্দর জায়গাটা, আপনারা এখানে আসতে পারেন। তবে অবশ্যই এখানে পারমিশনের বিষয়টা মাথায় রাখবেন, কারণ পারমিশন ছাড়া কিন্তু আপনি এখানে আসতে পারবেন না। এই চা বাগানের ম্যানেজারের পারমিশন নিয়ে কিন্তু আপনারা চাইলে এখানে প্রবেশ করতে পারবেন। লাল পাহাড়ে বেশ কিছু সময় অতিবাহিত করে এবারে আমাদের গন্তব্য চা বাগানের মাঝে গড়ে ওঠা চমৎকার একটি ক্যাম্প সাইটের উদ্দেশ্যে। বিভিন্ন সময়ে পাহাড়ের বুকে ক্যাম্পিং করা হলেও চা বাগানের মাঝে ক্যাম্পিং করে থাকার অভিজ্ঞতা এটাই প্রথম। আসলে ক্যাম্পিং করার যে একটা মজাটাই আলাদা। আমি একবার ক্যাম্পিং করেছিলাম বান্দরবন মারাংটং পাহাড়ের উপরে। মানে এত পরিমাণে শীত ছিল তখন, কিন্তু এই যখন আমরা এরকম ক্যাম্পিং করেছিলাম, হ্যাঁ, সারা দুপুর মাটি গরম ছিল পাহাড়ের উপরে। তো সেই গরমে এই রাত্রে চুল একটু পরিমাণও ঠান্ডা লাগে নাই। আমরা একটা পাটি বিছাইছি নিচে, আর গায়ে যা ছিল সোয়েটার, সেইগুলা গায়ে দিয়ে আমরা রাত্রে শুইছি। দুইজন করে এক একটা উঠে দুইজন করে, আমি আর চাঁদপুরের একটা ছেলে। তো মানে ক্যাম্পিং করার আসলে মজাই আলাদা। আবার হচ্ছে যে ক্যাম্পিং, তারপর আমরা গ্রিল করে খেয়েছিলাম, একটা অন্যরকম একটা ফিল কাজ করে ওইখানে। আসলে আমারও প্রবল ইচ্ছা আছে, আবারও আমি যাবো মারাংটং বন্ধুদেরকে নিয়ে। তো দেখা যাক। আর এই শ্রীমঙ্গল কেউ ক্যাম্পিং করা যাবে, ক্যাম্পিং করে কেউ ছিল, এই ফার্স্ট টাইম আমি ভিডিওতে দেখতেছি, হাসিনুর ভাই ভিডিওতে। তো দেখে ভালো লাগতেছে। দেখি আরো কি কি আইটেম আছে হাসিনুর ভাই ভিডিওতে। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য, আমাদের ক্যাম্প সাইটে, যেটার নাম হচ্ছে জুলিয়ানা ক্যাম্প সাইট। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগানের মাঝে একটা ক্যাম্প সাইট, কত সুন্দর। তো আজকে মূলত আমরা এখানে নাইট স্টে করবো, একটা চমৎকার রাত কাটবে হয়তো ইনশাল্লাহ। তো যাই হোক, চলুন ব্যাগপত্র ছেড়ে একটু ক্যাম্প সাইটটা ঘুরে দেখবো। চারপাশে অসম্ভব সুন্দর সুন্দর বাগান রয়েছে। আমার এক সাইডে রয়েছে আনারসের বাগান এবং বিপরীত সাইডে রয়েছে চা বাগান, চমৎকার সুন্দর বাগান। তো যাই হোক, চলুন ঘুরে দেখি এই চা বাগানগুলো এবং ক্যাম্প সাইটটাও। তো আজকে সারাদিন যেহেতু আমরা বিভিন্ন চা বাগান ঘুরে দেখেছি, চা বাগানের সৌন্দর্য উপভোগ করেছি, তাই চা বাগানে একটু পরে যাবো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমরা উঠে গেছি আনারস বাগানে। দেখুন আমার সামনে কত সুন্দর একটা আনারস বাগান, আর আনারসের গন্ধে চারপাশটা ভো ভো করতেছে। চমৎকার একটা সুন্দর জায়গা। দেখুন আমার পিছনে যা দেখতেছেন সব হচ্ছে আনারসের গাছ। পাহাড়ে আনারসের কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে, প্রচুর পরিমাণে মিষ্টি হয়, আর খেতেও আলাদা একটা টেস্ট কাজ করে সবসময়। পাহাড়ে গেলে আনারস মিস করাই যাবে না। পাহাড়ি যত ফল আছে সবগুলো সেই টেস্ট হয়, এবং তার যে একটা মজাটা পুরো অন্যরকম। যদিও বা এই আনারস বাগানটা যে ক্যাম্প সাইটের ওনার রয়েছে তার নয়, এটা অন্য একটা প্রপার্টি, তবুও এখানে ঢোকার অ্যাক্সেস রয়েছে। যারা এখানে ক্যাম্প করবে তাদের আসলে এখানে ঢোকার অ্যাক্সেস থাকবে। চমৎকার সুন্দর। যারা আনারসের বাগান খুব কাছ থেকে দেখতে চান তারা কিন্তু এখানে আসলে এই জিনিসটা দেখতে পারবেন। অসম্ভব সুন্দর, এক একটা আনারস যেন ফুলের মতো ফুটে রয়েছে। দেখুন একদম কত সুন্দর লাগছে, কাঁটাযুক্ত ফুল। চমৎকার কিন্তু, হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো যাই হোক, বেশ কিছুটা সময় আসলে এই আনারস বাগানের উপরে দাঁড়িয়ে চারপাশের অপরূপ সৌন্দর্য অবলম্বন করলাম। আর বাগানটা আসলে বেশ বড়।
পাশে আরও অনেক বড় বাগান রয়েছে আনারসেরই। আমরা এখন এখান থেকে নামবো, এখান থেকে নেমে চলে যাব। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চা বাগানটা রয়েছে, সেই চা বাগানটা ঘুরে দেখব। তো যাই হোক, চলুন এখন যাওয়া যাক নেমে সেই চা বাগানের উদ্দেশ্যে। সো এই মুহূর্তে আমি আছি জেরিন টি গার্ডেনের একদম চূড়াতে, অর্থাৎ ইস্পাহানি টি গার্ডেন যেটা রয়েছে সেটারই একদম চূড়াতে। আর এখান থেকে জেরিন টি গার্ডেনের যে চমৎকার সুন্দর একটা ভিউ উপভোগ করা যায়, সত্যি আনবিটেবল। আমার মনে হয় যে শ্রীমঙ্গলের যতগুলো সুন্দর সুন্দর চা বাগান রয়েছে তার মধ্যে এই জেরিন টি গার্ডেনকে টপে রাখা যাবে। এটা যদিও বা একটু ভিতরে, তাই এখানে খুব একটা পর্যটক আসে না, খুব আন্ডাররেটেড, বাট চমৎকার সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। তো যাই হোক, চলুন আপনাদেরকে এই জেরিন টি গার্ডেনের অসম্ভব সুন্দর কিছু দৃশ্য উপভোগ করাই। তো যাই হোক, বেশ লম্বা একটা সময় আসলে আমরা এই চা বাগানের উপরে কাটালাম। আর এদিকে দেখুন সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে নেমে যাব। তবে নেমে যাওয়ার আগে একটা গুড নিউজ দিয়ে নেই। দেখুন আমার পিছনে, এখানে কিন্তু আজকে ভরা পূর্ণিমা দেখা যাচ্ছে, অর্থাৎ চাঁদ কিন্তু উঠে গেছে, একদম পুরো চাঁদটা কিন্তু দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে আজকে একটা ভরা পূর্ণিমা আমরা উপভোগ করতে পারবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ক্যাম্পফায়ারের আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো ক্যাম্প সাইট। সেই আলোকে ঘিরে কেউ বা মেতে উঠেছে আড্ডায়, আর কেউ বা মেতেছে গানের সুরে। এদিকে রাতের খাবারের জন্য তৈরি হচ্ছে বারবিকিউ। রাতের খাওয়া দাওয়া আর জম্পেশ আড্ডা শেষে আগামীকাল সকাল সকাল ঘুম থেকে ওঠার বিষয়টি মাথায় রেখে খুব একটা দেরি না করে আমরা সকলেই দ্রুতই ঘুমিয়ে পড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গল থেকে ডে 2তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গতকালকে আমরা মূলত এই ক্যাম্প সাইটে ছিলাম, আর আমাদের রাতে বেশ ভালো একটা সময় কেটেছে। তো যাই হোক, এখন সকাল হয়ে গিয়েছে, তো আমরা উঠে পড়েছি, সূর্যোদয় হচ্ছে। তো সূর্যোদয়টা উপভোগ করবো আমাদের ক্যাম্প সাইটের সামনে যে চা বাগানটা রয়েছে এদিকে, সেই চা বাগানটা থেকে এখন আমরা যাব ওই চা বাগানের চূড়াতে এবং সকালের মিষ্টি সূর্যোদয়টা উপভোগ করবো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সকালের সূর্যটা কিন্তু উঠে গেছে, চমৎকার একটা আভা দিচ্ছে। দেখুন আমার পিছনে পুরো গোল্ডেন কালার হয়ে আছে, বেশ সুন্দর লাগছে। আর আমাদের ক্যাম্প সাইটটা কিন্তু নিচেই, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে আমি যদি একটু দেখাই, আমাদের ক্যাম্প সাইটটা ঠিক এই জায়গাটায়। তো যাই হোক, মাশাআল্লাহ, চলুন সকালের এই সুন্দর কিছু দৃশ্য চারপাশে উপভোগ করি, দেন আমরা এখান থেকে নেমে যাবো। 1547 একর আয়তনের এই চা বাগানটি তার সুশৃঙ্খল চা গাছ, প্রাকৃতিক সৌন্দর্য ও চমৎকার ব্যবস্থাপনার জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি শুধু একটি চা বাগান নয়, এ এক অনুভব, এক টুকরো শান্তির আশ্রয়। পাখির ডাক আর বাতাসের ছোঁয়া মিলেমিশে তৈরি করে এক অদৃশ্য সুরের জাদু, যেখানে শহরের সব কোলাহল ভুলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির এক নিস্তব্ধতার মায়ায়। আসলে সত্যি আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর মুহূর্ত আসলে পাবেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। সত্যি কথা বলতে এরকম শুনশান এবং নীরব একটা চা বাগান আমি এর আগে কখনোই শ্রীমঙ্গলে পাইনি। বেশ চমৎকার একটা চা বাগান, আর তার নিচে আসলে করেছিলাম আমরা ক্যাম্পিং, বেশ চমৎকার চারপাশটা। যদি আবারও সুযোগ হয় কখনো, ইনশাল্লাহ আসবো। চা বাগানে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও ফিরে আসি আমাদের ক্যাম্প সাইটে। সকালে নাস্তার পর্ব সেরে ব্যাগপত্র গুছিয়ে রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শ্রীমঙ্গল ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।
তো আমরা দেখলাম হাসিনুর ভাইয়ের শ্রীমঙ্গল ভ্রমণের ভিডিও। আসলে এইসব ভিডিও থেকে, ট্রাভেল গাইড ভিডিও, এইসব ট্যুর ভিডিও, এইসব থেকেও অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু জানা যায়। এবং কখনো যদি ভ্রমণ করার ইচ্ছা হয় বা কখনো যদি ভ্রমণ করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইসব ভিডিও খুব হেল্প হিসেবে কাজ করে। বিকজ কোথা থেকে কোন গাড়িতে উঠতে হবে, কোথায় যেতে হবে, কত টাকা ভাড়া হতে পারে, আসার বিষয়গুলো সবকিছুই জানা যায় এইসব ভিডিও থেকে। তো মানুষ আসলে এটা একটা গাইড হিসেবে কাজ করে এইসব ভিডিও, যার কারণে আমার এইসব ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে, খুবই। এবং এইসব ভিডিওর মাধ্যমে কিন্তু ঘুরে আসা যায়। দেখা গেছে আমার সময় হচ্ছে না, দেন একটা ভিডিও দেখলাম, ভিডিও যতক্ষণ পর্যন্ত দেখি ততক্ষণ পর্যন্ত মনে হয় যে না, আমি ভ্রমণ করতেছি। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।